চোরের মায়ের বড় গলা। ভেবে দেখেছেন, চোরের মায়ের যদি বড় গলা হয় তাহলে চোরের মায়ের উকিলের কত বড় গলা হবে? আজকের পর্বে সেটাই আপনারা হয়তো দেখতে পাবেন। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢ্যাং 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 করে ইডির রেডে পৌঁছে গিয়ে তাথই তাথই থই থই করে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলেন, বেরিয়ে এসেছিলেন, সেই মামলাটা সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারপর সেই মামলাটা ওখানে পিছিয়ে গেল, বা বলা ভালো ওই ভিড় বাস আর ট্রেনের মধ্যে গুতিয়ে গুতিয়ে ইচ্ছে করে যেভাবে পেছনে ঢুকিয়ে দেওয়া হয়, মামলাটা ঠিক সেভাবেই পেছনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারপর যখন সেই মামলাটা আজ আবার উঠে এলো, তখন সেখানে কি হলো সেটাই আজ আপনাদের সামনে উঠে আসবে। দেখুন, এই হচ্ছে মমতার উকিল, এই হচ্ছে ইডির উকিল, আর এই হচ্ছে সুপ্রিম কোর্ট। আর এখানে যেটা হতে চলেছে সেটা হচ্ছে কঠিন মামলার একেবারে সহজপাঠ এডিশন। তাহলে কি বললাম? এই হচ্ছে মমতার উকিল, এই হচ্ছে ইডির উকিল, মাঝখানে বসে আছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে তো বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না, তাই আমরা বসিয়ে রেখেছি। দুজন উকিল দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে কথা হচ্ছে। তো প্রথমে মমতার উকিল কি বলছেন? আমি আজ কিছু বলবো না স্যার, দেখুন আজ আমার একদম মুড নেই, আমি আজ কিছু বলবো না। কিছু বলবে না মানেটা কি? আমরা কি এখানে নাটক করতে এসেছি? ফাজলামি করছো তুমি? স্যার, আমি আজ কিছু লিখে আনিনি, পরের দিন আমি বাড়ি থেকে ভালো করে লিখে আনবো, আজ আমার জাস্ট মুড নেই, আমি কিছু বলবো না। লিখে আনোনি মানেটা কি? 4 সপ্তাহ আগে আমি তোমাকে লিখে দিয়েছি, তুমি এখনো উত্তর লেখোনি? পাজি ফাজিল ছেলে একটা। এই, তুমি একটু শাট আপ করে যাও তো, শাট আপ করে যাও। এমনিতেই তো মাত্রা ছাড়িয়ে গেছো, বেশি কথা বলছো। এই, যা বলেছি বেশ করেছি, যা লিখেছি বেশ করেছি, আরও লিখবো, আলবাত লিখবো। আচ্ছা, আবার লিখবে? আলবাত লিখবে। তুমি যদি 2টো লেখো, আমি তাহলে 4টে লিখবো। এমনিতেই তো যা সব লিখেছো ওই সমস্ত তোমার ড্যাশের কথা বলার অধিকারই নেই। অধিকার? অধিকার? কি বলছো তুমি? চোরকা মা, বিগ বিগ টক, ডাইনোসর ইন দ্য জুরাসিক পার্ক, যেখানে খুশি সেখানে চলে যাবে। এই, তোরা কি আমাকে কোনো কথা বলতে দিবি? মানে আমি তো এখানে বাদাম ভাজা বিক্রি করতে বসে নেই, তাই না? আপনাকে তো স্যার আই লাভ ইউ করি, আপনাকে আই লাভ ইউ করি বলেই তো এখানে এসেছি। কিন্তু ও স্যার, ও কি বলছে বলুন তো? কি সব কথাবার্তা বলছে এখানে? গায়ে মানে না আপনি মোড়ো লোকে। দেখেছেন দেখেছেন কর্তা, মুখ বাড়তে বাড়তে কোথায় পৌঁছে গেছে? কি সব কথা বলছে? না মান আছে না হুঁশ আছে? মানুষ কোথায় যাবে? মান হুঁশ এসবের আমার কোনো দরকার নেই, আমি উকিল, আমি এসবের ধার ধারি না। তুই বেটা সংবিধান পড়েছিস? তুই জানিস কি লেখা আছে? 2K পাস করা উকিল বেটা, দেখ লেখা আছে এখান থেকে যদি ওখানে যায়, তারপর যদি সেটা ওখানে ঘুরে যায়, তাহলে এটা হয় না। তুই কি রে, তুই কিছুই জানিস না? তুই বেটা কেরানি, কোম্পানি তোর বাবার নয়। আরে বাবা, সব জানতা ননসেন্স গামছাওয়ালা টাইপের কথাবার্তা। এইভাবে তাই বলে যে কেউ ধিতাং ধিতাং করে চলে যেতে পারে? যে কেউ গিয়ে তাথই তাথই করে সব কিছু নিয়ে নিতে পারে? এরপর যদি অন্য রাজ্যের লোকজন বলে আমরাও অনুপ্রেরণায় তাথই তাথই করতে এসেছি, তখন কি বিতিকিচ্ছিরি কেসটা হবে ভেবে দেখেছিস একবারও? যাকগে, যা হোক, আমার লাঞ্চের সময় হয়ে গেছে, চললাম। আমি এখন লাঞ্চটা করি, লাঞ্চ থেকে এসে তারপর আবার তোদের কথা শুনবো। লাঞ্চের জন্য ওঠা হলো, লাঞ্চ করতে যাওয়া হলো, লাঞ্চ করা হলো, খাওয়া দাওয়া সব হলো। এইবার লাঞ্চের পরে আবার ফেরা হলো, সবাই এসে তারপর নিজেদের জায়গায় বসলেন। এইবার এর দিকে ওর দিকে একটু তাকানো, একটু মুচকি হাসি, এই সমস্ত কিছু হলো। সবে খেয়ে উঠেছে, একটু গা ম্যাচ ম্যাচ করা এদিক ওদিক হয়ে ফাইনালি আবার কথাবার্তা শুরু হলো। দেখুন স্যার, ফাইনালি আমি একটা লিখে এনেছি, আমাকে বলতে দিতে হবে। একটা মৌলিক কবিতা আমি লিখে এনেছি, ভালো করে শুনবেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ভালো করে শুনছেন তো স্যার? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ওই বেটাদের মামলা করার অধিকার দেয়নি কেউ। কি বলছো তুমি ব্রাদার, কি বলছো? এরকম করে কি ধুপ ধুপ করে তাই বলে চলে যাওয়া যায়? এই রকম ধুপ করে গেলেই তো তখন ইডির ওই জন্য ধাক ধাক করনে লাগা, জিয়ারা ডরনে লাগা। দেখুন স্যার, এসব যদি হয় তাহলে হার্ট স্পেশালিস্ট দেখাতে বলুন, ওদের ডাক্তার দেখানো দরকার। এক্ষুনি দেখুন, এক্ষুনি উঠে এসে বলবে আমাদের সিবিআই দরকার, আমাকে সিবিআই চাই, আমাদের কিরম যেন বুকটা ধরফর করছে, পেট ব্যথা করছে, হাত পা ঠান্ডা লাগছে, সিবিআই না থাকলে আমার কিছুই ভালো লাগছে না, সিবিআইকে এনে দাও। এসব শুনে আপনি কিন্তু একদম গলে যাবেন না স্যার, সখ্ত লন্ডা হয়ে থাকতে হবে। দেখুন, এইসব কিন্তু আদার ব্যাপারীর কাজকর্ম হচ্ছে, জাহাজের গল্প তো আমি ভেদে বসেছি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ হয়ে গেল, শোনাও হয়ে গেল, কি করবো আমরা আর? ঠিক আছে চলো, সবাই বরং এক কাজ করো, নেক্সট উইকে এসো, পরের সপ্তাহে আবার শুনবো, ওদেরও বলতে দিতে হবে। ঠিক আছে, আবার নেক্সট উইকে দেখা হবে, টাটা।
এই সহজ পাঠ এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন তাদের জন্য এবার দুটো ওয়ার্ডের কথা বলি, দুটো শব্দ নিয়ে বেসিক্যালি ঝগড়া হচ্ছে। এক হচ্ছে মেরিট আর এক হচ্ছে মেনটেনেবিলিটি। ইডির বক্তব্য হচ্ছে এই কেসটায় যে ব্যাপারটা ঘটেছে, যা হয়েছে, মুখ্যমন্ত্রী দুম করে ইডির রেডে পৌঁছে গেছেন এবং এর যে সুদূরপ্রসারী প্রভাব হতে পারে, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যদি এইভাবে রেডের মধ্যে চলে যান এবং তারপর ফাইল টাইল নিয়ে বেরিয়ে চলে আসে, তখন কি হবে, এই বিষয়টার উপর ভিত্তি করে মামলায় কি ঘটেছে সেই মেরিটের উপর ভিত্তি করে আদালত যেন মামলাটা শোনে। আর রাজ্যের বক্তব্য হচ্ছে এই মামলার কি আদৌ কোনো মেনটেনেবিলিটি আছে, মানে এইরকম একটা মামলা ইডি কি আদৌ করতে পারে? ইডি একটা সরকারি সংস্থা, সে আরেকটা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইভাবে মামলা নিয়ে কি আদৌ আদালত পর্যন্ত পৌঁছাতে পারে? মেনটেনেবিলিটি কি আছে? যদি না থাকে, ইডির যদি এই অধিকারটাই না থাকে, তাহলে কিসের মামলা, কে শুনবে, কি হবে? দেখুন, বিষয়টা হচ্ছে, আপনি যদি এই বিষয়টা দূর থেকে দেখেন, ওপর দেখেন, আপনার মনে হবে কি গম্ভীর বিষয় সমস্ত চলছে, দেশের অত্যন্ত একটা সিরিয়াস ইস্যু নিয়ে চর্চা হচ্ছে, সংবিধান নিয়ে সাংঘাতিক একটা টানাটানি হচ্ছে, একেবারে মানুষজন মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কেউ বেরই করতে পারছে না কি হচ্ছে, কি জটিল এই অঙ্কটা। কিন্তু আপনি যদি সহজ করে বিষয়টা দেখেন, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে এই মামলাতেও আবারও এই মুহূর্তে বিষয়টা তর্ক ঝগড়া এই সমস্ত কিছুতে দাঁড়িয়ে রয়েছে। সামনের সপ্তাহে মামলাটা আবার উঠবে, এবার সেখানে আবার কারুর পেট কামড়াবে, কারুর আরেকটু সময় লাগবে, অন্য কোনো কাজে কিছু হয়ে যাবে, সেই করতে করতে মামলাটাকে যদি আবার এপ্রিলের দোরগোড়ায় নিয়ে গিয়ে ফেলা যায়, তাহলে ব্যাস 16 কলা পূর্ণ হয়ে গেল। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো জ্বলন্ত ইস্যুকে ডেড ইস্যু বানানোর একটা সুন্দর পন্থা পেয়ে গেছেন। আরজি কর বলুন, বগটুই বলুন, বিয়ে বলুন, রিক্রুটমেন্ট বলুন, যা খুশি সবাইকে বেটা নাকে দড়ি দিয়ে আদালতে নিয়ে এসে ফেলো, তারপরে জিতে গেলে তো জিতে গেলাম, না হলে ওই নাকে দড়িটা দিয়েই একেবারে বন বন করে ঘোরাতে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নির্বাচনে হারেন, তাহলে এই মামলা অন্য বাঁক নেবে, আর যদি সেটা না হয়, তাহলে এই মামলা কোল্ড স্টোরে যাওয়ার জন্য এক পা বাড়িয়েই রয়েছে। দেখুন, পর্বটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আবার সে আসিয়াছে ফিরিয়া। পর্বটা শেষ হয়ে গেলেও এডিট করার সময় আমার মনে হলো যে একটা বিষয় আপনাদের বলার আছে। বেসিক্যালি এই জিনিসটা আমার মাথায় কদিন ধরেই ঘুরছিল, অনেকদিন ধরে দেখছি ব্যাপারটা, কিন্তু কোথায় ঢোকাবো ঠিক বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম আজকের পর্বের সঙ্গেই আপনাদের এটা বলে দেওয়া উচিত। কয়েকদিন আগে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদ করে ধর্নায় বসেছিলেন, 4 দিন 5 দিন ধরে তিনি বসে রইলেন এবং সেখানে প্রচুর মানুষজন মঞ্চের উপরে উঠে নানা রকম বক্তব্য সামনে রেখেছেন। তো সেখানে একজন সন্ন্যাসী গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ধর্না মঞ্চে, এবং সেই সন্ন্যাসী বলেন যে তিনি হচ্ছেন রামকৃষ্ণ সারদা মিশনের মিনাখা শাখার প্রেসিডেন্ট। তারই সঙ্গে তিনি বলেন যে তিনি হচ্ছেন বেলুর মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের শিষ্য, এবং তিনি বলেন যে তার নামখানা এসআইআর এ বাদ পড়েছে। তিনি বলেন যে এটা খুবই খারাপ হয়েছে, আমি ঠাকুর, মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করছি যাতে এই এসআইআর বাদ পড়ে যায়, এভাবে চলতে থাকলে কি হবে, সত্যের যেন জয় হয়, ইত্যাদি এবং ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়ে গোটা বিষয়টা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ডগমগ, তিনিও অনেক কথা বললেন এরপর। এবার এই যে সন্ন্যাসী মহাশয়, তিনি যে মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে এত কথা বলেছেন, এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল হয়ে যায়, তৃণমূলের তরফ থেকেও এই বিষয়টা নিয়ে পোস্ট করা হয়। এরপর রামকৃষ্ণ সারদা মিশনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় এবং রামকৃষ্ণ সারদা মিশন জানায় যে আমাদের মিনাখায় কোনো শাখা নেই। এমন কথা যদি কেউ বলে থাকেন, কেউ যদি এইরকম কিছু দাবি করে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর। তারই সঙ্গে রামকৃষ্ণ সারদা মিশনের তরফ থেকে এই কথাও বলা হয় যে তাদের নাম বা প্রতীক ব্যবহার করে কোনো ব্যক্তি বা সংস্থা যদি কোনো রকম বিভ্রান্তিকর ভুয়ো কথা বলে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার মানে বুঝতে পারছেন তো কিরকম একটা রেঞ্জ তৈরি হয়েছে। একবার ভাবুন, উকিল থেকে সন্ন্যাসী পর্যন্ত নানা রকম ভাবে এইসব কথাবার্তা সামনে রাখা হচ্ছে। ব্যাপারটা এরকম যে যেটা বলার সেটা বলে দাও, তারপর সত্যি কি মিথ্যে সেটা পরে যাচাই করে দেখা যাবে, পরে এই নিয়ে যা হবে হবে, আগে যেটা বলার সেটা বলে তো চলে এসো। এবং এই জিনিসটা কিন্তু এবারের নির্বাচনে প্রচুর পরিমাণে হতে চলেছে। আমি এটা শুধুমাত্র শাসক দলের জন্যও বলছি না, বিরোধী দল, শাসক দল সবার জন্য বলছি। এইরকম অনেক খবর কিন্তু আপনার চোখের সামনে আসবে যেগুলো আদৌ সত্যি নয়। সেই কারণে বারবার বলবো, দেখুন, সব কথা একেবারে শুনেই বিশ্বাস করে নেবেন না। সবারই একটা সিক্স সেন্স কাজ করে। দেখবেন একটা কিছু শোনার পর যদি মনে হয় যে মাথার মধ্যে একটু হলেও সেটা সুরসুরি দিচ্ছে, এটা কি ঠিক, আদৌ কি এটা হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু বিষয়টাকে একটু সেকেন্ড চেক করে দেখুন, ডাবল চেক করে দেখুন, বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে দেখুন। এবং তারই সঙ্গে বলবো যে যদি মাথার মধ্যে সুরসুরি নাও দেয়, তারপরেও যাই শুনছেন এবারের নির্বাচনের আগে যে কোনো দলের তরফ থেকে যা শুনছেন সবটাকেই কিন্তু একটু প্রশ্ন করে নেবেন, যাচাই করে নেবেন, তারপর জিনিসটাকে বিশ্বাস করবেন।
যাই হোক, আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। এবার একদম সত্যি সত্যিই পর্বটা শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন অবশ্যই দেখা হবে আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।